বন্ধুরা, এটা হলো নিউজিল্যান্ড। প্রশান্ত মহাসাগরের ঠিক দক্ষিণে অস্ট্রেলিয়া থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় সবথেকে শান্তিপূর্ণ দেশ। ক্রিকেট প্রেমীদের নিউজিল্যান্ডের কথা শুনলেই ম্যাককুলাম, রস টেইলর এনাদের কথা মনে পড়ে। তবে নিউজিল্যান্ড কিন্তু সারা বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা স্থান। মেনলি তাদের বড় বড় পর্বতশৃঙ্গ, সুন্দর সুন্দর হ্রদ এবং উচ্চমানের অর্গানিক ফুড ইত্যাদি কারণে। আপনাদের মধ্যে অনেকে হয়তো এটা জানেন যে বিখ্যাত লর্ড অফ দ্য রিংস সিনেমার শুটিংও কিন্তু নিউজিল্যান্ডের এই সুন্দর পরিবেশে হয়েছিল। নিউজিল্যান্ডের আবহাওয়া অনেকটা ইউকের মতো, হালকা গরম, দীর্ঘ শীত এবং উপযুক্ত বৃষ্টি। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের জনসংখ্যা ইউকের জনসংখ্যার 7%-এর থেকেও কম। আপনি যদি নিউজিল্যান্ডের এই ম্যাপটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে প্রায় 80% নিউজিল্যান্ড একেবারে জনশূন্য, সেখানে কেউ বসবাস করে না। নিউজিল্যান্ডের 70% জনবসতি উত্তর দিকে আছে। তার মধ্যে আবার 50% জনবসতি শুধুমাত্র অকল্যান্ড শহরেই বসবাস করে। দুর্দান্ত পরিবেশ, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, লো ক্রাইম রেট এবং আধুনিক জীবনযাপন প্রণালী থাকা সত্ত্বেও 80% নিউজিল্যান্ড কেন খালি আছে সেটা কি জানেন? এর পেছনে কী কারণ আছে চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে নিউজিল্যান্ড আমাদের পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেকটাই দূরে আছে। আপনি যদি মুম্বাই থেকে প্লেনে বসেন তাহলে তা সম্পূর্ণ আরব সাগর এবং ভারত মহাসাগর পেরিয়ে প্রায় 18 থেকে 22 ঘন্টার ফ্লাইট অতিক্রম করে তবেই নিউজিল্যান্ডে পৌঁছানো সম্ভব। এখন প্রশ্নটা হলো, মানুষ পৃথিবী থেকে এত দূরে অবস্থিত এই দ্বীপে পৌঁছালো কিভাবে? এই বিষয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম অভিমত আছে। আমরা যদি নিউজিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে সেখানে লেখা আছে যে 1320 থেকে 1350-এর মাঝামাঝি সময়ে মাউরি মানুষেরা নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল। প্রশান্ত মহাসাগরের পলিনেশিয়া আইল্যান্ডে বসবাসকারী ব্যক্তিদের মাউরি বলা হতো। অফিসিয়াল সোর্স অনুযায়ী তারা 13 শতকের কাছাকাছি সময়ে তাদের সমস্ত আইল্যান্ড ছেড়ে নিউজিল্যান্ডে চলে আসে। এটা ছিল সেই সময় যখন মঙ্গল এবং চেঙ্গিস খান সম্পূর্ণ ইউরেশিয়ার উপরে নিজেদের আধিপত্য বিস্তার করছিল। এবার প্রশ্নটা হলো, এই মানুষগুলো তাদের পুরনো আইল্যান্ড ছেড়ে নিউজিল্যান্ডে কেন এলো? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে যখন রিসার্চ করা হয় তখন বেশ কিছু আর্টিকেল থেকে জানা যায় যে মাউরিদের নিজস্ব ঐতিহাসিক রিপোর্টে সামান্য কিছু পরিবর্তন আছে। মাউরি ট্র্যাডিশন অনুযায়ী 13 শতকে নয় বরং তার থেকেও 500 বছর আগে প্রায় 750 খ্রিস্টাব্দ নাগাদ কুপে নামের একজন মাউরি নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। তিনি একজন মৎস্য শিকারী ছিলেন, যিনি তার নিজের জন্য এবং তার গোষ্ঠীর জন্য মাছ ধরতেন। কিন্তু তারপর একসময় যখনই তিনি মাছ ধরার জন্য জাল ফেলতেন তখন সে এলাকায় উপস্থিত অক্টোপাসরা জালে আটকানো মাছগুলো খেয়ে ফেলত। এর ফলে তারা একটা মাছও পেত না। মাছ যেহেতু মাউরিদের প্রধান খাদ্যের উৎস ছিল তাই তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে শুরু করে। এই সমস্যার সমাধানের জন্য তারা ঠিক করে যে কুপে এবং তার সঙ্গীরা মিলে সমুদ্রে গিয়ে অন্য একটা বাসযোগ্য দ্বীপ খুঁজে বার করবে যেখানে প্রচুর খাদ্যের যোগান থাকবে। তারপর কুপে তার সঙ্গে 20-25 জন সঙ্গীকে নিয়ে প্রশান্ত মহাসাগরে নেমে যান। কিছুদিন যাত্রা করার পরে তারা বড় বড় পাহাড়যুক্ত একটা দ্বীপ দেখতে পায়। এটাই ছিল নিউজিল্যান্ড। সামুদ্রিক খাদ্য, পশু পাখি এবং ফলে ভরপুর একটা দ্বীপ যেখানে কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না। এই জায়গাটা কুপে এবং তার গোষ্ঠীর জন্য একটা পারফেক্ট জায়গা ছিল। কুপে তার কিছু সঙ্গীকে পুনরায় পলিনেশিয়া আইল্যান্ডে পাঠায় যাতে তারা তাদের জনগোষ্ঠীর বাকি মানুষদের এই দ্বীপটার সম্পর্কে জানাতে পারে। এইভাবে নিউজিল্যান্ডে মাউরিরা একে একে বসতি গড়ে তোলে। আনুমানিক 17 শতাব্দী পর্যন্ত মাউরিরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। অন্যান্য দেশগুলোর থেকে এই জায়গাটা অনেক দূরে হওয়ায় তাদের কোনো শত্রু ছিল না আর হামলার কোনো ভয়ও ছিল না। তবে এই সময়টা খুবই দ্রুত পরিবর্তন হতে চলেছিল। এটা ছিল সেই সময় যখন পশ্চিমের দেশগুলো তাদের শক্তি বৃদ্ধির জন্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। অনুসন্ধানকারীদের নতুন নতুন আইল্যান্ড, দেশ এবং মহাদেশ খুঁজে বার করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল যাতে সেই সব দখল করে ইউরোপিয়ান দেশগুলো তাদের শক্তি বৃদ্ধি করতে পারে। এই কারণে একজন ডাচ এক্সপ্লোরার এবেল টাসম্যান প্রশান্ত মহাসাগরের দক্ষিণে কোনো মহাদেশ অনুসন্ধানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সেই সময় ইউরোপিয়ানদের ধারণা ছিল যে এই অংশে কোনো না কোনো মহাদেশ অবশ্যই থাকবে, আর এটা যদি সত্যি হয় তাহলে সেটা ইউরোপিয়ান দেশগুলোর জন্য অনেক সুযোগ নিয়ে আসবে। 1642 সালে টাসম্যান নিউজিল্যান্ড দেশটাকে খুঁজে বার করেন, কিন্তু তিনি যখন সেখানে নামার চেষ্টা করেন তখন তার সঙ্গে মাউরিদের প্রচণ্ড লড়াই হয়। বাধ্য হয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে হয়।
তারপর 1769 সালে একজন ব্রিটিশ অফিসার জেমস কুক এই দেশটা খুঁজতে খুঁজতে নিউজিল্যান্ডে আসেন এবং তখনও জেমসের সেনাবাহিনীর সঙ্গে মাউরিদের তুমুল যুদ্ধ হয়, যেখানে একাধিক মাউরি নেতা মারা যায়। যদিও তারপর জেমসকে সেখান থেকে ফিরে যেতে হয়েছিল, কিন্তু এবার সে নিউজিল্যান্ড এবং তার সম্পূর্ণ যাত্রাপথের বিস্তারিত ম্যাপ বানিয়ে নিয়েছিলেন। আর এই ম্যাপের সাহায্যে 1800 শতকে ইউরোপিয়ানরা এই দ্বীপে আসতে শুরু করে। তবে এবার তারা মাউরিদের সাথে স্মার্টভাবে ডিল করে। তাদের মুনাফার লোভ দেখিয়ে ইংরেজরা সেখানে তাদের প্রয়োজন অনুসারে পোর্ট বানাতে শুরু করে। তারপর ঠিক 100 বছর পরই ইংরেজরা সম্পূর্ণ নিউজিল্যান্ড দখল করে নেয়। ইংরেজ এবং মাউরিদের মধ্যে 1840 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা দ্য ট্রিটি অফ ওয়েটাঙ্গি নামে পরিচিত। এই চুক্তির পরে নিউজিল্যান্ড অফিসিয়ালি ইউরোপ এবং ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যায়। সেই সময় মাউরি মানুষদের জনসংখ্যা ছিল প্রায় 2 লক্ষ, কিন্তু পরবর্তী 100 বছরে সেই জনসংখ্যা বাড়ার পরিবর্তে 2 লক্ষ থেকে কমে 40,000-এ নেমে যায়। এর পেছনে প্রধানত দুটো কারণ ছিল। আসলে যখন ইউরোপিয়ানরা এখানে আসে তখন তাদের সঙ্গে সেই সমস্ত অসুখগুলো এসেছিল যেগুলো সেই সময় ইউরোপে সাধারণ ছিল। যেহেতু মাউরি মানুষদের মধ্যে সেই সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ হয়নি, তাই ইউরোপিয়ানরা আসার পর স্থানীয় মাউরিরা অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে। দ্বিতীয়ত, 19 শতকে নিউজিল্যান্ড একটা ভায়োলেন্ট স্থানে পরিণত হয়েছিল। ট্রিটি অফ ওয়েটাঙ্গির মাত্র 5 বছরের মধ্যেই জমির মালিকানা নিয়ে ইংরেজদের সঙ্গে মাউরিদের যুদ্ধ শুরু হয়ে যায়, যেটা পরবর্তী 40 বছর পর্যন্ত চলেছিল। এই যুদ্ধে বহু স্থানীয় মাউরি মারা গিয়েছিল এবং শেষমেশ 1881 সালে যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, যখন মাউরিদের সমস্ত প্রধান ব্যক্তিত্বরা মারা গিয়েছিল এবং মাউরি মুভমেন্ট সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। সেই সময় ইংরেজরা এটাও বুঝতে পেরেছিল যে স্থানীয়দের ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় যুক্ত না করলে তাদের পক্ষে এগোনো সম্ভব হবে না। আর সেই জন্যই যুদ্ধ সমাপ্তির সঙ্গে সঙ্গে ইংরেজ সরকার সমস্ত স্থানীয় মাউরিদের ডেভেলপমেন্ট প্রকল্পে অন্তর্ভুক্ত করেন। এইভাবে নিউজিল্যান্ডের শান্তি এবং প্রগতিপূর্ণ যাত্রা শুরু হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম যে নিউজিল্যান্ডের প্রায় 80% জায়গা এখনও মানবশূন্য আছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বেশিরভাগ জনবসতি উত্তর দিকের দ্বীপগুলোতে উপস্থিত আছে। চলুন এবার এই প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক। আসলে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চল এই জন্য খালি পড়ে আছে কারণ এই এলাকায় বসবাস করা অথবা কোনো ধরনের কনস্ট্রাকশন করা প্রায় অসম্ভব। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে চারিদিকে পাহাড় এবং পর্বতশৃঙ্গ আছে। এখানকার মাটি এতটাই খারাপ যে বেসিক কনস্ট্রাকশন যেমন রাস্তা নির্মাণ করা কোনো মতেই সম্ভব নয়। এখানকার মাটি শুষ্ক হওয়ার কারণে এখানে চাষবাস করাও সম্ভব নয়। সেই জন্যই নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ উত্তর দিকে বসবাস করে। কম জনসংখ্যার এই সমস্যা দূর করার জন্য নিউজিল্যান্ডের সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের ইমিগ্রেশন পলিসি কিছুটা সহজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিউজিল্যান্ডে কালো চামড়ার মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল, যার ফলে নিউজিল্যান্ডের জনসংখ্যা 1950 সাল পর্যন্ত একই ছিল। তারপর যখনই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তখন এশিয়া, মূলত চীন, ভারত এবং ফিলিপাইন্স থেকে বহু মানুষ এখানে এসে বসবাস শুরু করেন এবং নিউজিল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে নিউজিল্যান্ডের জনবসতির প্রায় 27% জনসংখ্যায় বাইরে থেকে আসা মানুষ। একটা ইন্টারেস্টিং বিষয় হলো নিউজিল্যান্ডের সম্পূর্ণ এগ্রিকালচার ইন্ডাস্ট্রি পশুর মাংস রপ্তানির উপরে টিকে আছে। উত্তর দিকের দ্বীপগুলোতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির কারণে এই এলাকাটা সারা বছর সবুজে পরিপূর্ণ থাকে, যার ফলে এখানে প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয়ে থাকে। নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় 50 লক্ষের কাছাকাছি, কিন্তু একটা পরিসংখ্যান অনুযায়ী এখানকার গবাদি পশুর সংখ্যা প্রায় 3 কোটিরও বেশি। সেই জন্যই নিউজিল্যান্ড বিশ্বের সবথেকে বেশি গবাদি পশুর মাংস বিক্রি করে থাকে। নিউজিল্যান্ডের 95% মাংস বিদেশে মার্কেটে রপ্তানি করা হয়। 2019 সালে এই রপ্তানি থেকে নিউজিল্যান্ড $46 বিলিয়ন মুনাফা আয় করেছিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিউজিল্যান্ড সম্পর্কে যে তথ্যগুলো আলোচনা করা হলো সেগুলো কি আপনি আগে থেকে জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।